খুলনার দাকুপে জোয়ারের তোড়ে ঢাকি নদীর বাঁধ ভেঙে অন্তত ৬ গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ১,০০০ পরিবার। সকাল থেকে স্বেচ্ছাশ্রমে বাঁধটি মেরামতের কাজ করেছেন স্থানীয়রা। ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার রাতে বটবুনিয়া বাজারের পাশে প্রায় ১০০ ফুট বাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে দাকুপের বটবুনিয়া, কামনিবাসী এবং কাকড়াবুনিয়া সহ আশপাশের এলাকা নোনা পানিতে তলিয়ে যায়। ঘরবাড়ির পাশাপাশি ৩০০ হেক্টর ফসলি জমি সহ মৎস্য খামার তলিয়ে ক্ষতির শঙ্কায় স্থানীয়দের অভিযোগ, ২ বছর আগে ক্ষতিগ্রস্ত হলেও সময় মতো সংস্কার শেষ না করায় ফের ভেঙে গেছে বাঁধটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। এই ৬ গ্রাম প্লাবিত হওয়ার পরে এখন কি পরিস্থিতি, আর বাঁধটি মেরামতে স্থানীয়রা ছাড়া পানি উন্নয়ন বোর্ড বা কর্তৃপক্ষের কোনো উদ্যোগ কি আছে কিনা? ভাটি শুরু হয়েছে, অতএব এখন আসলে কিছুক্ষণ আগেই এখানে আপনার বাঁধ মেরামতের যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমে যেমন স্থানীয়রা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন, পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। কিছুক্ষণ আগে এখানে অবশ্য সেনাবাহিনীর সদস্যরা এসেছেন, তারা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন। আর পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, তারা আসলে এখন মূলত আসলে এখানে জিও ব্যাগ দিয়ে এবং জিও ব্যাগের ভিতরে বালি ভরে টিউব তৈরি করে এই পানি বন্ধের চেষ্টা করছেন। এরপরে আসলে রিং বাঁধ তৈরি কাজ হবে এবং তারপরে মূল বাঁধের যে মেরামত সেই মেরামতের কাজটি চলবে। তবে মঙ্গলবার ভাঙনের পরে ইতিমধ্যে 4টি জোয়ার ভাটা হয়েছে এবং 4টি জোয়ারের পানি আসলে লোকালয়ে প্রবেশ করেছে, যার কারণে বটবুনিয়া সহ এই দাকুপের তিলডাঙ্গা ইউনিয়নের প্রায় 6টি গ্রাম প্লাবিত হয়েছে এবং সহস্রাধিক পরিবার এখন পানিবন্দী এবং প্লাবিত হয়ে গেছে প্রায় ৩০০ হেক্টর কৃষি জমি, যার মধ্যে সবজি ক্ষেত রয়েছে, আমনের ক্ষেত রয়েছে এবং মৎস্য খামারও রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটাতেই মূলত আসলে পানি ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে। ভাটি শুরু হওয়ার কারণে পানির স্রোত এখন কমে গেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে এখানে এখন যে বাঁধ মেরামতের যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু হবে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনার মাধ্যমে দর্শকদেরকে, যে এখানে সেনাবাহিনীর সদস্যরা এসেছেন এবং তারা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এই সংস্কারের বিষয় নিয়ে কথা বলছেন। জিও ব্যাগের প্রস্তুতি চলছে এবং জিও ব্যাগ দিয়ে বালি ভরে টিউব তৈরি করে এই পানি বন্ধের এবং বাঁধ আপাতত মেরামত করার জন্য যে কার্যক্রম সেই কার্যক্রম চলছে। যদিও সকাল থেকে আমরা এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছে বারবারই অভিযোগ পেয়েছি যে সঠিকভাবে কাজ না হওয়ার কারণে প্রতি জোয়ারে আসলে পানি প্রবেশ করতেছে এবং বাঁধটি মেরামত করা সম্ভব হচ্ছে না। তারা জোর দাবি জানিয়েছেন যাতে করে যে সঠিকভাবে এই বাঁধটি জবাব কি, কারণ এই দাকুপের এই যে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটি তো ঝুঁকিপূর্ণ ছিল আগে থেকেই। তাদের আগে কোনো ব্যবস্থা তারা নেয়নি কেন? দাকুপের ভাঙনের এখন যে পরিবেশটি দাঁড়িয়েছে বা যে ক্ষতিগ্রস্ত যে পরিবার রয়েছে সেই ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সকালে এখানে জেলা প্রশাসক তিনি পরিদর্শন এসেছিলেন এবং পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে এখন ত্রাণ দেওয়ার জন্য যে সহযোগিতা সেই সহযোগিতা তিনি করেছেন, শুকনো খাবার দিয়েছেন। তিনি বলছেন যে পূর্ণাঙ্গ ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির পরেই আসলে আর যে কাজ সেই কার্যক্রমগুলো সম্পন্ন হবে। এবং আর পাশাপাশি কৃষি সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা তারাও এসেছেন, তারা কৃষকদের সঙ্গে কথা বলছেন ক্ষতি নিরূপণের কাজ। তারা বলছেন যে পানি যদি এর পরে আবারও প্রবেশ করে তাহলে আসলে এই যে ফসলের যে ক্ষতি সেই ক্ষতি আসলে লাঘব করা সম্ভব হবে না। অতএব এই পানি বন্ধের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার কার্যক্রম চলছে। ভাটা শুরু হয়েছে, এখন কার্যক্রম আবার পুনরায় শুরু হয়েছে। পানি উন্নয়ন বলছে তারা যে কোনো কিছু বিনিময় হোক আজকে রাতের এই ভাটার শেষেই তারা মূলত এই কার্যক্রম সম্পন্ন করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং যদি এই পানি বন্ধ না করা যায় বা বাঁধ যদি পুনরায় মেরামত করা না যায় তাহলে ক্ষতির পরিমাণ আরো দীর্ঘায়িত হবে বলে আশা করা যাচ্ছে। অভিজিৎ পাল, আপনাকে ধন্যবাদ এ বিষয়ে তথ্য দেওয়ার জন্য। বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীর ডান তীরে প্রায় ৩৩০ মিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। বুধবার সৌরাবাড়ি বাজারের বেশ খানিকটা নদীতে বিলীন হয়েছে। সকালে এই বিষয়ের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক জানান, গত ১ মাস ধরেই সৌরাবাড়ি এলাকায় স্পার এবং তীরে ভাঙন চলছে। নদী ভাঙন রোধে ইতিমধ্যে ৭,৫০০ জিও ব্যাগ এবং ১,৫০০ জিও টিউব ফেলার কাজ শুরু হয়েছে। বগুড়ায় যমুনা নদীর ডান তীরে এখন প্রায় ৮ কিলোমিটার এলাকায় নদী ভাঙন আছে। একটি বড় প্রকল্পের মাধ্যমে ওই ৮ কিলোমিটার এলাকায় তীর স্থায়ীভাবে রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। চাকসু নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচার। সকাল থেকে বিভিন্ন বিভাগের সামনে গণসংযোগ করছেন প্রার্থীরা। আজ ছাত্র ইউনিয়নও ছাত্রফ্রন্ট সমর্থিত দ্রোহ পর্ষদ
ইসলামী আন্দোলন বৈচিত্র্যের ঐক্য প্যানেলের ইশতেহার ঘোষণার কথা রয়েছে। শিক্ষার্থীদের মধ্যেও ভোট নিয়ে জোর আলোচনা চলছে। বুধবার ছাত্রদল এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেল ইশতেহার ঘোষণা করেছে। চাকসুর ২৬ পদের বিপরীতে ৪১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর হল সংসদে নির্বাচন করবেন ৪৮৬ জন। ১৫ অক্টোবরের নির্বাচনে মোট ভোটার ২৭,৫২১ জন। পোষ্য করার জন্য অনশন করেছিলাম, জুলাই আন্দোলন করেছিলাম। আমি জুলাই বিক্রি করে এখানে আসি নাই। আমি শুধু চাই পড়াশোনা করতে, বিশ্ববিদ্যালয়ে কাজ করতে। আমি গতানুগতিক আপনার লিফলেট থেকে বের হয়ে আমি একটা ডলার সিস্টেম লিফলেট বানিয়েছি, যেখানে আমার ব্যালট নাম্বার তুলে ধরেছি। চাকসু নির্বাচনের ফল নির্ধারণে অন্যতম ফ্যাক্টর হতে পারে ছাত্রীদের ভোট। এবার ভোটারদের ৪১ ভাগই ছাত্রী। হলের নানা সমস্যার পাশাপাশি ক্যাম্পাসের বাইরে যাতায়াতে ভোগান্তি লাঘব চান তারা। তাদের ভোট পেতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভোটার আছেন ২৭,৫২১ জন। এর মধ্যে নারী ১১,৩২৯ জন। তাদের ভোটই হতে পারে বড় ফ্যাক্টর। সাম্প্রতিক সময়ে নারী শিক্ষার্থীদের হেনস্থা, সামাজিক মাধ্যমে বুলিংয়ের পাশাপাশি হলগুলোতে আসন, খাবার পানির সংকট সমাধান আলোচনায় আছে নির্বাচন ঘিরে। এর বাইরে শাটল ট্রেনে ভোগান্তি, সন্ধ্যার মধ্যে হলে ফেরার বাধ্যবাধকতা নিয়েও ভাবছে ভোটাররা। ভোটের মাঠে তাই এসব চিন্তার প্রভাব স্পষ্ট। পরিবহন সমস্যা যেটা বিশেষ করে সেটা, এবং মেয়েদের হলে বিশুদ্ধ পানির সমস্যা আছে, সেগুলো যেন সলভ হয়। মেয়েদের সেফটি এনশিওর করতে পারলে এটাই আমাদের জন্য অনেক এনাফ হবে, প্লাস আবাসন সুবিধাটা দিতে পারলেও ভালো হয়। নারী শিক্ষার্থীদের ভোট পেতে প্রার্থীরাও নানামুখী চেষ্টায়। স্বতন্ত্র ও প্যানেলভুক্ত প্রার্থীরা এগুচ্ছেন নানান কৌশলে। শিক্ষার্থীদের উপস্থিতিটা খুবই ম্যাটার করে, এবং সেই যাতে হচ্ছে যাতায়াতে সমস্যা না হয়, সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয়। নারী ভোটারদের সংখ্যা প্রায় 40%-এরও বেশি। সেই জায়গাতে নারী শিক্ষার্থীরা যদি উপস্থিত হয় এবং তারা যদি তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করে, যে কোনো প্যানেলের জন্য, যে কোনো প্রার্থীর জন্য সেটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াইতে পারে। পথিমধ্যে তারা অনেক সময় নিরাপত্তাহীনতায় ভোগে, ক্যাম্পাসের অভ্যন্তরে নিরাপত্তাহীনতায় ভোগে। তারা যেন নিরাপত্তাহীনতা না ভোগে সেজন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব সেই পদক্ষেপগুলো যাতে নেয় প্রশাসন। নারী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের 5টি হল সংসদে পদের সংখ্যা 70। এসব পদে 21টিতে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয় পেয়েছে প্রার্থীরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আরো জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এইবারে আমরা যেটি দেখছি যে নারী শিক্ষার্থী তাদের ভোট একটি মূল ফ্যাক্টর হতে পারে। সেক্ষেত্রে নারী শিক্ষার্থীরা যারা ভোটার তারা কি বলছেন, এবং সেই সাথে যেই প্যানেলগুলো ইশতেহার ঘোষণা করেছে সেই ইশতেহারগুলোতে এই নারী ভোটারদের কথা চিন্তা করে কি ধরনের আসলে সুযোগ সুবিধা রাখা হচ্ছে? সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থানীয় গ্রামবাসীর সাথে যে সংঘর্ষ, সেটি কিন্তু শুরু হয়েছিল একজন নারী শিক্ষার্থীকে হেনস্থাকরণের মধ্য দিয়ে, এবং এর ফলে বুঝতেই পারছেন যে এই বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের মূল কনসার্ন কিন্তু এখন নিরাপত্তা। অর্থাৎ বিশ্ববিদ্যালয়টি যেহেতু মূল শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে, এবং বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়ার জন্য যে যানবাহন, বিশেষ করে শাটল ট্রেন এবং বিভিন্ন বাস, সেখানে নারী শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় হেনস্থার শিকার হতে হয়। এর বাইরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমও, অনলাইনেও সাইবার বুলিংয়ের শিকার হতে হয়। এবং আমরা দেখেছি যে রাস্তাঘাটে, এখানে ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরেই রাস্তাঘাটে চলতে গিয়ে তাদেরকে স্ল্যাট শেমিংয়ের শিকার হতে হয়। স্বভাবত এই বিষয়গুলোই নারী শিক্ষার্থীদের প্রধান কনসার্ন, এবং গতকালকে এবং আজকে মিলে অনেকগুলো প্যানেল তাদের ইশতেহার ঘোষণা করেছে। সেখানে কিন্তু এই বিষয়টি খুব জরুরিভাবে বা তারাও চেষ্টা করছেন। আর এর বাইরে আবাসন সুবিধা বাড়ানোর ক্ষেত্রে একটি জোরালো কণ্ঠস্বর হিসেবে যাতে প্যানেলগুলো কাজ করতে পারে সেই বিষয়টি এসেছে। গবেষণার ক্ষেত্রে কিভাবে জোর দেওয়া যায় সেটি এসেছে। আর খাবার, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুষ্টিকর খাবার এবং শিক্ষার্থীদের উপযোগী খাবারের একটি সংকট বিভিন্ন আগে থেকে আছে, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। সবকিছু মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আমরা এখন আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টেশনে, এবং দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আগে এখানে ট্রেন ছেড়ে গিয়েছে, শাটল ট্রেন, কিন্তু তারপরে অনেক শিক্ষার্থী এখানে জড়ো হয়ে গান গাইছেন। এর ফাঁকে ফাঁকে প্রচারণা চলছে। আমরা গতকাল পরশুদিনও দেখেছি জানতে চাইছিলাম যে নারী শিক্ষার্থী যারা ভোটার রয়েছেন তাদের বক্তব্য কি নির্বাচনকে ঘিরে, তারা আসলে কি চাইছেন এই প্যানেলগুলোর কাছ থেকে, কি প্রত্যাশা তাদের?
আমি শুরু থেকে আসলে সেটাই বলছিলাম যে যেহেতু সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের উপরে সাইবার বুলিং বলি অথবা স্ল্যাট শেমিং বলি অথবা বিভিন্নভাবে হেনস্থা করার যে বিষয়টি সেটি অনেকটাই বেড়েছে বলে নারী শিক্ষার্থীরা দাবি বলছেন বা অভিযোগ করছেন। সেই প্রেক্ষাপটে তাদের চাওয়া হচ্ছে প্রথমত হচ্ছে ক্যাম্পাসে একটি নিরাপদ পরিবেশ, অর্থাৎ নারী শিক্ষার্থীরা তাদের ইচ্ছার সাথে যাতে স্বাধীনভাবে এখানে থাকতে পারে বা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, পড়াশোনা করতে গিয়ে যাতে কোনো ধরনের চাপ অনুভব না করে, সেই বিষয়টি আসলে তাদের প্রধান এখন দাবি বা প্রধান যে চিন্তা জল্পনা কল্পনা এটিকে ঘিরে চলছে। এটি আমি শুরুতেও বলছিলাম আসলে। আর এর বাইরে আসলে যেটি হচ্ছে যে আবাসন, একটু আগে যেটি বলছিলাম আবাসন, যাতায়াত এবং শিক্ষা ও গবেষণা খাতে কিভাবে আরেকটু বেশি প্রশাসনের সাথে দেন দরবার করা যায়। এবং একটি বিষয় খুব লক্ষণীয় যে এখানে নারী পুরুষ শিক্ষার্থী সবাই আসলে একটা জায়গায় অনেকটা একমত যে এর আগে নির্বাচন কার্যক্রম শুরু হওয়ার আগে চাকসু যে ভবনটি এটিকে সবাই আসলে একটি খাবারের জায়গা অথবা আড্ডা দেওয়ার জায়গা হিসেবে জানতো। এই জায়গা থেকে যে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে সামনের দিনগুলোতে বা প্রশাসনের সাথে এক ধরনের বার্গেনিং পজিশনে যাওয়া যায়, সেটি আসলে অনেকের ধারণাতেই ছিল না। সেই সব শিক্ষার্থীরা কিন্তু এখন বেশ উৎফুল্ল, তারা ভাবছেন যে তাদের একজন প্রতিনিধি আবার অন্তত তারা তৈরি করতে পারবে। নিশ্চয়ই অনুপমশীল, আপনাকে ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাবার জন্য। রাকসু নির্বাচনের প্রচারণায় ফুরফুরে মেজাজে রয়েছে ছাত্রদল, ছাত্র শিবির সমর্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। তবে নির্বাচনী খরচ নিয়ে হিমশিম স্বতন্ত্র প্রার্থীরা। তারা বলছেন নির্বাচনের তারিখ পরিবর্তন হলে মাঠে টিকে থাকা তাদের অসম্ভব হয়ে পড়বে। জমে উঠেছে রাকসু নির্বাচনের প্রচারণা, তবে এখনও নির্ধারিত তারিখে ভোট হওয়া নিয়ে সংশয়ে আছেন স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচনের তারিখ বারবার পরিবর্তন করায় লিফলেট তৈরি সহ প্রচারণায় আর্থিক ক্ষতির মুখে তারা। নতুন করে ব্যালট ছাপানো অবশ্যই শিক্ষার্থীদের জন্য একটা চাপের ব্যাপার। আমাদের নির্বাচনের ডেটটা প্রত্যেকবার পিছাচ্ছে, এতে কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা বেশ একটা চ্যালেঞ্জের মুখে পড়ছে। অর্থের খরচটা সেটা কিন্তু পরিবার থেকে ফর্ম পেলে বা টাকা বাঁচিয়ে বা টিউশন ফি সেটা দিয়ে কিন্তু আমরা করতে হচ্ছে। স্বতন্ত্র প্রার্থীরা আর্থিক সংকটে থাকলেও ফুরফুরে মেজাজে ছাত্রদল, ছাত্র শিবির প্যানেল। ছাত্রদলের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন, আর ছাত্র শিবির বলছে উদ্ভূত পরিস্থিতির দায় নির্বাচন কমিশনের। প্রিপারেশন কিন্তু আগেও ভালো ছিল, তবে একটু ভালো হলো সময় বাড়াতে আমরা স্টুডেন্টের কাছে একটু বেশি পৌঁছাতে পারছি। এছাড়া আমাদের আর কোনো অসুবিধা নেই, খরচ আমাদের খুব সীমিত। যত ঘাটতি আমরা দেখছি প্রশাসন নির্দিষ্ট সময়ে রাকসু বাস্তবায়নের ব্যাপারে বদ্ধপরিকর থাকছে না সেই প্রথম থেকেই, এবং বারবার নির্বাচন পেছাচ্ছে, এটা শিক্ষার্থীদেরকে হতাশ করতেছে। এদিকে নির্বাচন কমিশন বলছে কয়েক দফায় নির্বাচন পেছানোর ফলে শুধু প্রার্থী নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে নির্বাচন কমিশনও। নির্বাচন কমিশনেরও যে বাজেট ছিল সে বাজেটের থেকে অতিরিক্ত বাজেট লাগবে এই নির্বাচন পেছানোর কারণে। প্রত্যেকটা ক্যান্ডিডেটের অতিরিক্ত খরচ লাগছে। সমস্ত প্রার্থী এবং ভোটারদেরকে নিশ্চিত করছি যে 16 তারিখ রাকসু নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিক থাকলে আগামী 16 অক্টোবর হবে রাকসু নির্বাচন, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন 18 ভিপি, 13 জিএস সহ 247 জন প্রার্থী। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান, 4 বার তফসিল পরিবর্তন করেছে নির্বাচন কমিশন, এবং যেই 16 অক্টোবর যে নির্বাচন হবার কথা কতটুকু হবে বলে মনে হয়? ছাত্রছাত্রীরা কি বলছেন যে শঙ্কা রয়েছে সেটি আসলে কতটুকু পরিস্থিতিতে রয়েছে? দেখুন, এই যে সংখ্যাটি রয়েছে শিক্ষার্থী সহ ভোটারদের, যে অর্থাৎ নির্বাচন আদৌ 16 তারিখে অনুষ্ঠিত হবে কিনা, কেননা এর সংখ্যার মূল কারণটি হচ্ছে যে এখানে যে পোষ্য কোটা নিয়ে আন্দোলনের যে বিষয়টি ছিল সেটি মূলত মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল, এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে এর আগে 25 তারিখে নির্বাচনটি বাধ্য হয়ে পেছানো হয়েছে, 16 অক্টোবরে নিয়ে আসা হয়েছে, এবং সেই সাথে দুর্গাপুজোর একটি বিষয় ছিল। এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী তাদের যে পোষ্য কোটা বা প্রাতিষ্ঠানিক সুবিধার আদায়ের যে আন্দোলনটি ছিল সেটি স্থগিত, এবং সেই সাথে তারা 16 তারিখের অর্থাৎ রাকসু নির্বাচনের আগ পর্যন্ত করবে না, এমনটি কিন্তু আমরা একাধিক সূত্র থেকে প্রায় নিশ্চিত হয়েছে। এবং বলা যেতে পারে যে 16 তারিখের আগে কোনো আন্দোলন যেহেতু থাকছে না, অর্থাৎ এর পরিপ্রেক্ষিতে 16 তারিখের রাকসু নির্বাচনে আর কোনো প্রতিবন্ধকতা নেই, এবং নির্বাচন কমিশন বলছেন যে তারা 16 তারিখে রাকসু নির্বাচন
অনুষ্ঠানে বদ্ধপরিকর এবং প্রশাসন থেকেও সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এমন নিশ্চয়তা দেওয়া হয়েছে, যার ফলে এখন থেকে বলা যেতে পারে যে অনেকটাই যে শঙ্কা শিক্ষার্থী এবং যারা প্রার্থী রয়েছেন তাদের মনে যে শঙ্কাটি রয়েছে, তাদের মধ্যে যে শঙ্কাটি কাজ করছে, কারণ চতুর্থবারের মতো পিছিয়ে সর্বশেষ 16 অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়েছে। এর ফলে কিন্তু এখন পর্যন্ত প্রশাসন থেকে আশ্বস্ত করা হচ্ছে, সেই সাথে নির্বাচন কমিশনও বলছে যে 16 অক্টোবর নির্বাচন না হওয়ার আর কোনো শঙ্কা নেই, অর্থাৎ 16 অক্টোবরে নির্বাচন হবে এটি বলা যেতেই পারে। এখন পর্যন্ত এটি এই বর্তমান যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সেই হিসেবে এটি কিন্তু পরিসংখ্যান সেটি বলছে। আর প্রচারণার কথা যদি বলা হয়ে থাকে, প্রচারণা যেহেতু আর মাত্র হাতে 5 দিন সময় রয়েছে, এর মাঝে আবার শুক্রবার এবং শনিবার দুদিন ক্যাম্পাস বন্ধ থাকবে, যার ফলে সময় কিন্তু খুব কম যারা প্রার্থীরা রয়েছেন তারা, কেননা ক্যাম্পাস শুরু পর্যন্ত তারা 3 দিন সময় পাবেন প্রচারণার এবং 15 তারিখে যেহেতু নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে, 16 তারিখে নির্বাচন অর্থাৎ 24 ঘন্টা আগে নির্বাচন প্রচারণা বন্ধ থাকবে। এর ফলে শিক্ষার্থীদের হাতে সময় খুব একটা নেই, যার ফলে তারা যারা প্রার্থীরা রয়েছেন, বিশেষ করে 11টি প্যানেলে যে প্রার্থীরা রয়েছেন তাদের কিন্তু দেখা গেছে যে সময় নষ্ট না করে তারা কিন্তু প্রচারণায় ব্যস্ত। তারা বিভিন্ন আবাসিক যে হলগুলো রয়েছে সেখানে যাচ্ছেন, ডিপার্টমেন্টের সামনে যাচ্ছেন, শিক্ষার্থীদের কাছে তাদের যে লিফলেটগুলো রয়েছে সেগুলো তারা বিতরণ করছেন, সেই সাথে তারা শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তাদের দিকে টানার চেষ্টা করছেন যে তারা নির্বাচিত হতে পারলে শিক্ষার্থীদের জন্য তারা কি করতে পারবেন, এমন প্রতিশ্রুতি কিন্তু তারা পুনর্ব্যক্ত করছেন। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু থেকে এই ছিল সর্বশেষ। মোস্তাফিজ, আপনাকে ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। পটুয়াখালীর সদরে বাজারের ইজারা নিয়ে সংঘর্ষে 5 পুলিশ সদস্য সহ 6 জন আহত হয়েছেন। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। গতরাতে উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, পালপাড়া বাজারের ইজারা নিয়ে পূর্বশত্রুতার জেরে সোহাগ মাঝি এবং স্থানীয় বিএনপি নেতা মফিজুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় হামলায় পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হন। পরে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ এবং পুলিশের উপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। জয়পুরহাট পৌর শহরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত 1 মাসে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 2600 জন। শিশু এবং বয়স্কদের আক্রান্তের হার বেশি। অস্বাস্থ্যকর খাবার এবং পানির কারণে সংক্রমণ বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকরা। জয়পুরহাট সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড। প্রতিদিন গড়ে 40 থেকে 50 জন রোগী ভর্তি হচ্ছেন এখানে। হাসপাতালের তথ্য বলছে, গত 7 দিনে জয়পুরহাট হাসপাতালগুলোতে 400 রোগী চিকিৎসার জন্য আসেন। 1 মাসে চিকিৎসা নিয়েছে 2600 জন। হাসপাতাল থেকে পর্যাপ্ত ওষুধ না পাওয়ার অভিযোগ রোগী ও স্বজনদের। স্যালাইন ট্যালাইন এগুলো লিখে দিয়েছে ডাক্তার, কিন্তু আমরা হাসপাতালে পাইনি। এগুলোকে আমাদের সব বাইরে থেকে কিনে আনতে হয়েছে। আমার ছোট ভাই গতকাল 10টা-11টার দিকে ডায়রিয়া ধরছে, ওকে আমি হসপিটালে নিয়ে আসে এখানে ভর্তি করেছি। স্যালাইন দিল, ক্যানোলা করালো, সব কিনে নিয়ে আসলাম, সব করালো। হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় হিমশিম অবস্থা নার্স ও চিকিৎসকদের। তবে ধীরে ধীরে চাপ কিছুটা কমছে বলে জানান তারা। 1 তারিখ রাত 12টা থেকে 2 তারিখ রাত 12টা পর্যন্ত প্রায় 74 জন রোগী ডায়রিয়ার ভর্তি হয়েছে এবং আজকে সকাল বলতে গেলে 6টা থেকে এ পর্যন্ত 30 জনের বেশি ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে এবং সবগুলোই ছোট শিশু আছে, নারী আছে, পুরুষ আছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছেন, অস্বাস্থ্যকর খাবার গ্রহণ ও পানিতে ডায়রিয়ার জীবাণু থাকায় এই রোগ বাড়ছে। বাইরে যত্রতত্র খাওয়া দাওয়া খাচ্ছে, এই জন্য একটু বেড়ে গেছে এবং অনেকে কমপ্লেন করছে পৌরসভা পানি। তো আমরা পৌরসভার সঙ্গে কথা বলছি, তারা সব দিকে সজাগ আছে এবং সব দিকে ঠিকঠাক রাখছে এবং তারা পানি নিয়ে বাইরে পরীক্ষার জন্য পাঠিয়েছে। চিকিৎসকরা বলছেন, শহরের বিশ্বাসপাড়া, আরামনগর, সবুজনগর ও শান্তিনগর এলাকা থেকে আসছেন বেশি রোগী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত 9 প্রবাসীর মধ্যে 7 জনেরই বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। তারা হলেন সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের আমিন সওদাগর, রকি, বাবলু, আর্য এবং শাহাবুদ্দিন এবং মাইট ভাঙা ইউনিয়নের জুয়েল এবং রহমতপুরের রনি। এছাড়া নিহত আলাউদ্দিন নামে একজনের বাড়ি, অন্যজন চট্টগ্রামের রাউজানের। বুধবার বিকেলে ওমানের দুখুম সিদ্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই খবর জানার পর থেকে সন্দ্বীপের ওই এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্থানীয়রা জানান, ধার দেনা করে ওমান গিয়েছিলেন তারা। গতকাল দুর্ঘটনার খবর আসার পর থেকে কান্না থামছে না স্বজনদের। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি সরকারের সহায়তা চায় ভুক্তভোগী পরিবারগুলো। ওনারা সাগরে যাওয়ার জন্য রওনা হয়েছে। ইতিমধ্যে গাড়ির মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট জায়গার মধ্যে মারা গেছে।
17-18 দিন আগে বিদেশে গেছে রিং লই দেনা টানা করে পাশে যে জায়গা আসতো জায়গা বিক্রি করে গেছে বুঝছেন ওনার দুটো হলাম কিন্তু ফ্যামিলি মেয়েদের যুদ্ধ অনেক অভাবী। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকার বিদ্যুৎ স্পর্শে এক তরুণের মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত সুমন এয়ারপোর্ট থানাধীন লালবাগ এলাকার বাচ্চু মিয়ার ছেলে। সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান জানান, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। খুলনায় পারিবারিক বিরোধের জেরে সবুজ খান নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। দুপুরে নগরীর খালিশপুর থানায় হাউজিং বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার 7-8 জনের একদল সন্ত্রাসী ছেলেকে না পেয়ে বাবা সবুজকে এলোপাতাড়ি চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ। এদিকে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে ক্ষুদ্র শিয়ালকোল গ্রাম থেকে ওই অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানায় পুলিশ। নাটোরের বড়াই গ্রামে বৃদ্ধা মমতাজ বেগমকে হত্যার ঘটনায় এক নারী সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে শহরের বড় হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গত 6 অক্টোবর রাতে বৃদ্ধা মমতাজ বেগমকে বাড়িতে হত্যার পর শরীরে থাকা সোনার গহনা নিয়ে পালিয়ে যায় গ্রেপ্তার ফাউজিয়া বেগম এবং তার স্বামী মিনারুল ইসলাম। তথ্য প্রযুক্তির সহায়তায় শহরের বড় হরিশপুর কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ফাউজিয়া বেগম হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলেও জানায় পুলিশ। জামালপুরে 11 বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এই সময় প্রায় 1 ঘন্টা জামালপুর শেরপুর টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভধারা। দুপুরে শহরের দড়িপাড়া বাইপাস মোড়ে অবস্থান নেন এলাকাবাসী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বলেন, 27 সেপ্টেম্বর ধর্ষণের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। এদিকে মহাসড়ক অবরোধ করে রাখায় দুপাশেই তৈরি হয় দীর্ঘ যানজট। পরে প্রশাসনের আশ্বাসে 1 ঘন্টা পর অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় পরিস্থিতি। আগামী 12 অক্টোবর থেকে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। প্রায় 5 কোটি শিশু কিশোরের আওতায় আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন তিনি। বলেন, অনলাইনের পাশাপাশি জন্ম সনদ ছাড়া ম্যানুয়াল পদ্ধতিতেও এই টিকার জন্য রেজিস্ট্রেশন করা যাবে। এখন পর্যন্ত 1,68,00,000 মানুষ টিকার জন্য রেজিস্ট্রেশন করেছে। 12 থেকে 30 অক্টোবরে নিকটস্থ স্কুলে এবং 1 থেকে 13 নভেম্বর টিকা দেওয়া যাবে কমিউনিটি ক্লিনিকে। এই টিকা নিরাপদ বলে দাবি করেছেন বিশেষ সহকারী সাইদুর রহমান। বলেন, স্বাস্থ্য সহকারীরা আন্দোলন করছে, তবে 5 কোটি শিশু কিশোরের স্বাস্থ্য ঝুঁকি চিন্তা করে তারা কোনো আন্দোলন করবে না বলে আশা প্রকাশ করেন তিনি। টাইফয়েডের বিরুদ্ধে বেশ কিছু টিকা আছে, কিন্তু এই টিকাটি সবচেয়ে বেশি কার্যকর এবং নিরাপদ। এটাকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন বলা হচ্ছে। এই ভ্যাকসিনটি 1টি ডোজ 9 মাস বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত সকল শিশু কিশোরকে দেওয়া হবে। ওষুধ বিক্রির কমিশন 12% থেকে বাড়িয়ে 25% করার দাবি জানিয়েছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। 15 দিনের মধ্যে দাবি না মানলে দেশের 5 লাখ ফার্মেসি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। সকালে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জানান, উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ওষুধ বিক্রির জন্য 1940 সাল থেকে 15% কমিশন দিয়ে আসছিল। 2025 সালে তা কমিয়ে 12% করা হয়েছে। ফার্মেসি মালিকদের দাবি, বর্তমানে বিভিন্ন ব্যয় বাড়ায় 12% কমিশন পর্যাপ্ত নয়। এই জন্য প্রতিবেশী দেশের সাথে সমন্বয় রেখে বিক্রয় কমিশন বাড়ানোর দাবি বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির। আমরা আমাদের এই 12% আমাদের জীবন জীবিকা নির্বাহ করা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার হয়ে গেছে। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সেখানে ঔষধের দোকানদারকে 30% করে কমিশন দেয়।
আমাদের পাশে পাকিস্তান তারও 25-30% দেয় এবং লন্ডনে নাকি 60% দেওয়া হয়। চট্টগ্রামে এখন টিভির সাংবাদিক সহ সারা দেশের সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বেলা 11টায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন টেলিভিশন, পত্রিকা, অনলাইন এবং ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা। মানববন্ধনে বক্তারা হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে সাংবাদিকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং নির্যাতন বন্ধে রাষ্ট্রকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। একই দাবিতে মানববন্ধন হয় নওগাঁয়। বিশেষভাবে অনুরোধ করা হয়ে আছে, আমরা সংবাদকর্মী থেকে যদি আমি বলি তাহলে গণমাধ্যমকে আসলে এবং সংবাদকর্মীদেরকে। খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে পানির সংকট দীর্ঘদিনের। পাঁচছড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন দুটি গ্রামে এবার সৌর বিদ্যুতের মাধ্যমে ভূগর্ভস্থ পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে সেনাবাহিনী। ধীরে ধীরে পাহাড়ি দুর্গম অন্যান্য এলাকায়ও সুপেয় পানি সরবরাহের লক্ষ্য প্রশাসনের। পাহাড় বেষ্টিত খাগড়াছড়ি পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্য হলেও সুপেয় পানির তীব্র সংকট সারা বছরই। দুর্গম এসব এলাকায় কয়েক মাইল হেঁটে বিশুদ্ধ পানি আনতে হয়। এ সংকট কাটাতে এগিয়ে এসেছে সেনাবাহিনী। সম্প্রতি সৌর বিদ্যুতের মাধ্যমে পানছড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্গম কারিগরপাড়া ও রেজামণিপাড়ায় পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এতে স্বস্তিতে স্থানীয়রা। পানি নিয়ে আসতে হতো অনেক দূর থেকে, এখন সেনা প্রধানের উপহারে আমরা এখন বাড়িতে পারছি। অনেক দূরের জায়গা থেকে পানি আনতে হয়, সরাসরি পানি খেতে হয়, এখন বিশুদ্ধ পানি খেয়ে আমরা খুব ভালো লেগেছে। দুর্গম পাহাড়ি এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে এ ধরনের প্রকল্প আরও বাস্তবায়ন করা হবে বলছে জেলা প্রশাসন। তাদের সারাদিনের যে স্ট্রাগল ছিল সেটির অনেকটাই পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। এর পাশাপাশি এটিকে সাস্টেনেবল করার জন্য এখানে যারা কমিউনিটি আছেন তাদেরকে প্রশিক্ষিত করে আগামীতে এটি যাতে মেনটেন করে আমরা এটিকে সাস্টেনেবল করতে পারি সে বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। পাহাড়ের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি স্থানীয়দের জীবনমান উন্নয়নে সেনাবাহিনী পাশে রয়েছে বলে জানান খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার। এই খাবার পানি, বিশুদ্ধ খাবার পানি যেখানে যেখানে দরকার আমরা সেখানে দিচ্ছি। একই সাথে রাস্তা, কালভার্ট বা যে কোনো জায়গায় এসব নির্মাণ কাজে যদি কোনো বাধা আসে নিরাপত্তার খাতিরে কিন্তু আমরা তাদেরকে, সেই ইঞ্জিনিয়ারদেরকে সাহায্য করছি। গত 29 মার্চ পানছড়িতে ক্যাম্প পরিদর্শনে দেয়া সুপেয় পানি সরবরাহের প্রতিশ্রুতির 6 মাসেই পূরণে উচ্ছ্বসিত 2 গ্রামের 5 শতাধিক মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাঙ্গাইল শহরের সাত্তার শপিং মলে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সাত্তার শপিং মলে ভেজাল কসমেটিক্স, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য এবং মূল্য তালিকা না রাখায় 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের অপরাধে জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সাধারণ মানুষের যেন প্রতারিত না হয় তাই শপিং মলের মালিকদের সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে। রাজবাড়ীর পদ্মা নদী থেকে মা ইলিশ ধরার অপরাধে 16 জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। রাতে জেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেক জেলেকে 15 দিনের কারাদণ্ড দেওয়া হয়। জেলা মৎস্য কর্মকর্তা জানান, অভিযানে জেলেদের নৌকা থেকে জব্দ করা হয়েছে 5 কেজি মা ইলিশ এবং 5000 মিটার কারেন্ট জাল। চাঁদপুরে পদ্মা মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করা 31 জেলেকে আটক করেছে নৌ পুলিশ এবং কোস্টগার্ড। রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার এলাকা থেকে 24 জেলে এবং মেঘনা নদীর মোহনায় অবৈধ কারেন্ট জাল ও 2টি বোট সহ 17 জেলেকে আটক করে কোস্টগার্ড। খাগড়াছড়িতে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতায় দানোত্তম কঠিন চিবরদান অনুষ্ঠিত হয়েছে। সকালে দীঘিনালার সার্বজনীন শালবন বৌদ্ধবিহারে যোগদান দায়ক দায়িকারা। এ সময় পুণ্যার্থীরা পঞ্চশীল গ্রহণ শেষে সংঘদান, অষ্ট পরিষ্কার দান, পানীয় দান, বুদ্ধ মূর্তিদান, চিবরদান, কল্পতরু দান সহ নানাবিধ দান করা হয়। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। 2500 বছর আগে মহামতি গৌতম বুদ্ধের জীবদ্দশায় তার প্রধান সেবিকা মহাপুণ্যবতী বিশাখা 24 ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি করে বিশেষ পরিধেয় বস্ত্রদান কার্য সম্পাদন করেন।
24 ঘন্টার মধ্যে মহাযজ্ঞ শেষ করায় বৌদ্ধরা এই ধর্মীয় উৎসবকে কঠিন জীবনদান বলেন। আর এই ছিল সমগ্র বাংলাদেশে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।